আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট ইউনিভার্সিটি। যারা 2025-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছো এবং যারা ভর্তি হতে চাচ্ছ, সবাইকেই স্বাগতম। তো প্রথমে যেটা আমি আলোচনা করবো যে এখন সিট খালি বা কি অবস্থা, ভর্তির জন্য কি অবস্থা, আর পরে যারা ভর্তি হয়েছে তাদের জন্য যে ভর্তি পরে কিভাবে পড়াশোনা করতে হবে। তো প্রথমে যেটা অনেকে জিজ্ঞেস করছে সিট খালি আছে কিনা, উত্তর হলো সিট খালি আছে এবং অনেক সিটই আসলে এখনো খালি রয়েছে। এবং যাদেরকে আগামী বৃহস্পতিবার 25 তারিখে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডাকানো হবে এবং এটা লিস্টটা আজকে 23 তারিখে দিয়ে দেওয়ার কথা। আহ, এখনো হয়নি, আমি ভাবছিলাম যে লিস্টটা আসলে সেটা নিয়ে আলোচনা করবো। যাই হোক, লিস্টটা আসছে একটু দেরি হচ্ছে, কারণ আসলে লিস্টটা তৈরি করা তো ওই আগে তো না, ছিল রেজাল্ট ছিল যে কারা ওয়েটিং লিস্টে আছে, কত নম্বর ওয়েটিং আছে, সহজেই করা যায়, তো এখন একটু সময় লাগছে। তো আজকের মধ্যেই হয়ে যাবে আমরা আশা করতেছি। তো যারা আসবে এবং সেজন্য যারা এই যে বলছি, যারা ওয়েটিং এর পরে অর্থাৎ যারা লিস্টের মধ্যে ছিল না, এদের রেজাল্ট মোটামুটি ভালো, অল্পের জন্য চান্স পাও নাই, তাদের জন্য সুখবর যে তাদের কপাল খুলে যেতে পারে। তারা অপেক্ষায় থাকো, হয়তো রাত্রের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। রেজাল্ট হওয়ার সাথে সাথে আমি রেজাল্ট ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো যে আগামী বৃহস্পতিবার গাজীপুরে যেতে হবে এবং ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে। এখন আমি যেটা কথা বলবো, যারা ভর্তি হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে, অনেকে টিচার হতে চাচ্ছে বা অন্য কিছু, কিভাবে ভালো রেজাল্ট করা যায়। প্রথমে যেটা হইলো যে দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে, যে আমি কোথায় ভর্তি হয়েছি, কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল বা কি, বা আমার বাড়ি থেকে অনেক দূরে, এই সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। কারো যদি বিয়ে হয়, আমি এই গল্পটা প্রায় বলি, বিয়ের পরে কি হবে, বিয়ের পরে যে চিন্তা করি, ও আমার বউটা কালো হইলো কেন, বা আমার স্বামী এই সমস্যা হলো কেন, তো লম্বা হলো না কেন, খাটো হইলো কেন, এই সমস্ত যদি হয়, বা আমার এই পেশা, স্বামীর পেশা এটা হলে ভালো হইতো, আমার বউ এরকম হলে ভালো হইতো, এটা যদি আমি দুশ্চিন্তা করতে থাকি তাহলে কখনোই সংসার সুখের হবে না। বিয়ের পরে এখন যদি আমার এই যে আমার যে স্পাউস, স্বামী হোক বা স্ত্রী হোক, তাকে নিয়ে যদি আমি মনে করি না, এনাকে নিয়ে আমার সংসার করতে হবে, আমার ভালোভাবে থাকবো, তাহলে যদি কুৎসিত হয় বা ইয়েও হয়, তাকে নিয়ে তারা সুখে শান্তি থাকবে। আর যদি সন্দেহ থাকে, তাহলে সেই সংসার কখনোই সুখের হবে না। তো সেজন্য এখন আগে আমি কোথায় ভর্তি হতে চাচ্ছিলাম বা কি, এই দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে, ঠিক আছে। যেটা সমস্যা হয় প্রথম দিকে, কিছু ছেলে পেলে মনে করে না আমি এটা পড়বো কি পড়বো না, এই সাবজেক্ট ভালো না খারাপ, এই চিন্তা করতে করতেই সময় চলে যায়। আর একটা সমস্যা হলো, অনেকে মনে করে আমি সেকেন্ড টাইম দেবো। সেকেন্ড টাইমে দিলে কি সমস্যা, একটা হলো হ্যাঁ, প্রথম থেকে সিদ্ধান্ত হলো সেকেন্ড টাইম দেবো, সে আর ভর্তি হলো না বা ক্লাস করলো না, পুরো চলে গেল। এখন সেকেন্ড টাইমে ভর্তি হতে পারলো না, পরে যখন ব্যাক করে দেখা যায় যে তার যারা বন্ধু যারা ছিল, যাদের সঙ্গে সে ক্লাস করছে বা করছে, তারা এখন তার সিনিয়র। এই জিনিসটা অনেক সময় মানায় ওটা কঠিন হয়ে পড়ে, এবং দেখা যায় অনেকেরই তখন কি হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যায়, ভালো করতে পারে না। তারপরে যদি তখন দোটানায় টানে আমি এখানে সাবজেক্ট পড়বো কি অন্য জায়গায় পড়বো, এই দোটানা থাকতে থাকতে দেখা যাচ্ছে তাদের পক্ষে ভালো করা কঠিন। সেজন্য প্রথমে চিন্তা করতে হবে যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহ আমাকে সবচেয়ে ভালো সাবজেক্ট, আমার জন্য যেটা উপযুক্ত সাবজেক্ট, সেই সাবজেক্ট আমাকে দিচ্ছে, এটাকে আমার পড়া শুরু করতে হবে, দুশ্চিন্তাবাদ। দুই নাম্বার হলো, এখন আমাদের তো ওই যে পড়াশোনা টেকনিক্যাল ইউনিভার্সিটি, ক্লাস প্রচুর। অনেকে মনে করতেছে 9-10-এ আমরা কৃষি বিজ্ঞান পড়ছি, একেবারে সহজ, এটা একদিন পড়লেই হবে। এটা কিন্তু তা না, এটা কিন্তু অনেক সায়েন্স, এখানে অনেক রকমের সাবজেক্ট আছে। সেটা আমরা অন্য জায়গায় আলোচনা করছি, এখন আর আমি আলোচনা করতে চাচ্ছি না। তো যার জন্য এখানে যেমন বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, এমব্রায়োলজি, কৃষির ক্ষেত্রে বিভিন্ন রকম এন্টোমোলজি, অনেক রকমের সাবজেক্ট আছে, এত সাবজেক্টের নাম বলানোর সময় তো লাগবে। তো এই যার জন্য বিভিন্ন সাবজেক্ট তার পড়তে হবে। এই যার জন্য যেটা করতে হবে যে প্রথম থেকে রেগুলার ক্লাসে যেতে হবে। আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য প্রায় সব কৃষি গুচ্ছতেই অ্যাটেন্ডেন্সের জন্য কি আছে, মার্ক আছে, যার জন্য আমাদেরকে রেগুলার ক্লাসে যেতে হবে। আর এখন কিন্তু যেমন আমাদের সিলেট সহ বিভিন্ন জায়গাতে কৃষি বিষয়গুলো, এই পড়াশোনার পদ্ধতি ওবি, ওবি শব্দের অর্থ হলো আউটকাম বেসড এডুকেশন। তোমরা ভর্তি হওয়ার পরপরই তোমাদের প্রথম দিনই জানাই দেওয়া হবে যে ওবি মানে কি। যেমন আগে আমরা পড়তাম যে এসএসসি, আমরা কত সাল, 25 সাল, তাহলে 24 সালে যে প্রশ্ন আছে সেটা বাদ, এরকম ভাবে পড়তাম। এখন তা না, তুমি যাকে ডাক্তারি পড়তে যাও, তুমি যদি মনে করো আমি এই রোগটা বা করবো না, তো তখন যদি চিকিৎসা ওই রোগী যদি আসে, তখন তুমি কি করবা। আউটকাম বেসড এডুকেশনে সেখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, সেখানে তোমাকে মোটামুটি সবই পড়তে হবে যা সিলেবাস অনুযায়ী, আর তোমাকে স্কিল গ্রো করতে হবে। আরেকটা জিনিস হলো, আমাদের যেমন আগে মিড টার্মে ছিল 10-10-20, অ্যাটেন্ডেন্সে 10, ফাইনালে ছিল 70, এখন ফাইনালে 50, আর বাকি অ্যাটেন্ডেন্সে কিছু এই মিড টার্মের নাম্বার বেড়েছে, অ্যাসাইনমেন্ট দিতে হবে 10, তারপরে কুইজ আছে 5। এই জন্য এগুলিতে ভালো করতে হলে আমাকে রেগুলারের পড়া রেগুলার করে ফেলতে হবে। অর্থাৎ যখনই ক্লাস হবে, ক্লাস শেষ করার যখন আমরা রুমে যাবো রাত্রে সন্ধ্যার সময়, যখন রুমে যাই তখন দেখার চেষ্টা করবো যে স্যাররা কি কি পড়াইছে।
এবং তখন যদি আমি নোট করে রাখি বা ই করে রাখি, এরপরে শুক্র শনিবার যদি আমি এটা ভালোভাবে পড়ে পড়ে রাখি, তাহলে পরীক্ষার আগে যে গ্যাপ পাওয়া যায়, তখন দেখা যায় ফাইনালও ভালো করা যায়, মিড টার্ম শূন্যস্থান সবকিছু ভালো করা সম্ভব। আর যদি মনে করি অনেকে যে সমস্যা হয় ভর্তি হওয়ার পরে, আরে এখন এত লেখাপড়ার দরকার আছে, এত সিরিয়াস, আরে হাতে এখন এত লেখাপড়ার দরকার নেই, ইউনিভার্সিটি আসছে চিল করতে, আর এই চিল করতে করতে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ, এই পয়েন্ট খারাপ। এরপরে ফার্স্ট ইয়ারে একবার খারাপ করলে আর ভালো করা কিন্তু কি হয়ে যায়, কঠিন। ভাই ভাই যখন জিজ্ঞেস করবে রেজাল্ট কেমন, এখন ভালো ছাত্র, সে যদি বলে আমার রেজাল্ট হয় 3.95, অটোমেটিক কি টিচাররা তার প্রতি প্লেসড হয়ে যাবে, ভাই ভাই সে ভালো করবে। আর কোন কিছু তোমার রেজাল্ট কেমন, আমার রেজাল্ট 2.87। যখন বলবো যতই ভালো করে না কেন ছাত্র ভালো। যার জন্য একবার ফার্স্ট ইয়ারে ভালো না করলে পরে কিন্তু ভালো করা খুবই কঠিন হয়ে পড়ে। করা সম্ভব না তা না, করা কিন্তু কঠিন হবে। এই জন্য আমাদেরকে প্রথম থেকেই লেখাপড়ায় সিরিয়াস হইতে হবে। আরেকটা জিনিস হইলো, অনেকে মনে করে আমি খালি লেখাপড়াই করবো আর কিছু করবো না, না, এই লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সামাজিক কাজও করতে হবে। বিভিন্ন ক্লাব আছে, আমি যদি সিলেটের কথা যদি বলি, সিলেটে বিভিন্ন ক্লাব যেমন আছে, প্রাধিকার আছে, যারা প্রাণীর অধিকার নিয়ে কাজ করে, বাঁধন, যারা মানুষকে রক্তদান, অর্থাৎ যদি কারো রক্ত সংকট পড়ে সেক্ষেত্রে তারা রক্ত দেয়। তারপরে এখানে আছে হইলো পাঠশালা 21, পাঠশালা 21 তারা কাজ করে হইলো সুবিধা বঞ্চিত যে সমস্ত শিশু আছে তাদেরকে পড়ানোর জন্য ব্যবস্থা করে। ডিবেটিং ক্লাব, এরকম বিভিন্ন রকমের ক্লাব আছে আমাদের বাইরে, আছে বায়োটেক ক্লাব, তারপরে হাল ক্লাব, বিভিন্ন আইডিয়া কম্পিটিশনের জন্য হাল ক্লাব, এবং ইকোনমিক্স ফ্যাকাল্টি ইকোনমিক ক্লাব, বিভিন্ন ক্লাব রয়েছে। এরকম কয়েকটা ক্লাবের সঙ্গে, একটা বা দুইটা ক্লাবের সঙ্গে যদি আমি যুক্ত হতে পারি, সেইটা ভালো হবে। তো বিভিন্ন যে ক্লাবে থাকতে পারলে তাদের সাংগঠনিক দক্ষতা বাড়ে, মানুষের মধ্যে একটা পরিচিতি বাড়ে। যেমন এই যে আপনারা অনেকে আমাকে এখন চিনেন, তাই না, কারণ আমি ভিডিও তৈরি করছি এই জন্য চিনেন, ভিডিও না তৈরি করতাম তাহলে চিনতেন না। আমি ইউনিভার্সিটি প্রায় 8টা ক্লাবের সঙ্গে জড়িত আছি। আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, আমার নিজের কথা যদি আমি বলি, আমি আমার ইচ্ছা ছিল বায়োকেমিস্ট্রি পড়ার, কিন্তু যে কোনো কারণে ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি আমি চান্স পাই নাই। আমার আব্বুর ইচ্ছা ছিল আমি পশুপালন করবো। তারপরে আমি বাকিবিতে ভর্তি পরীক্ষা ভালো করার পরও আমি ধরেন পশুপালনে পড়ছি, এবং পরে আমি যখন সুযোগ পাইছি আমি বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করার সুযোগ পাইছি। তো আমার ইচ্ছা ছিল ইউনিভার্সিটি টিচার হওয়ার, কিন্তু বাকৃবিতে আমি ই চান্স, মানে টিচার হইতে পারি নাই। রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও আমার সাথে কম ভালো রেজাল্ট হারিয়েও অনেকে টিচার হইতে পারছে, কিন্তু আমি বাকৃবিতে হইতে পারি নাই। কিন্তু পরে চিটাগাং গভর্নমেন্ট ভেটেনারি কলেজে চাকরি হয়েছে, পরে ওখান থেকে ট্রান্সফার হয়ে আসছে সিলেট গভর্নমেন্ট ভেটেনারি কলেজে, পরে তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, পরে আমি ইউনিভার্সিটি টিচার হতে পারছি। তো যখন আপনার পরিচিতি থাকবে, জানেন এই উদাহরণ দিলাম, আমি চিটাগাং কিভাবে হইলাম। তো আমি বায়োকেমিস্ট্রি যেটা আমি পড়াইতে ভালো লাগতো, আমার বায়োকেমিস্ট্রি পড়ার ইচ্ছা ছিল, যার জন্য প্রায় প্রতি বছর আমি অনেক ছাত্রকে, আশেপাশে অনেক ছাত্রকে ফ্রি বায়োকেমিস্ট্রি পড়াইতাম আমাদের ইউনিভার্সিটি। আর বায়োকেমিস্ট্রি সবার লাগে, বায়োকেমিস্ট্রি, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ, বায়োটেক, ভেটেনারি, এগ্রিকালচার, ফুড সায়েন্স, সবারই কি লাগে, এই বায়োকেমিস্ট্রি লাগে। যার জন্য এই বায়োকেমিস্ট্রি অনেক ছেলেপেলে আমার কাছে আসতো, তাদেরকে বুঝাইতাম। তার জন্য পুরো ইউনিভার্সিটিতে আমার একটা পরিচিতি হয়ে গেল যে এবার একজন ভালো টিচার আছে। তো যখন চিটাং এর যে প্রিন্সিপাল ছিল যিনি, উনি যখন আমাদের ইউনিভার্সিটিতে গেল, যাওয়ার পর তার টিচার দরকার, সে বিভিন্ন ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটি বা বায়োকেমিস্ট্রি বা ভেটেনারি যেখানেই গেছে যে আমার এখন বায়োকেমিস্ট্রি দরকার, কাকে নিতে পারে, সবাই বলছে আমার কথা। আবার সে তার কলিগরা যারা নতুন জয়েন করছে, যে আমার একজন বায়োকেমিস্ট্রি টিচার দরকার, কাকে কাকে নেওয়া যেতে পারে, সবাই বলছে আমার কথা। যার জন্য দেখা গেছে যে আমার পক্ষে টিচার হওয়াটা খুবই সহজ হয়ে গেছে, কোনো কঠিন কিছু হয় না, কিন্তু সবাই মোটামুটি আমার পরিচিত ছিল। এই জন্য পরিচিতিটা একটা গুরুত্বপূর্ণ, খালি ফার্স্ট পয়েন্ট হলে ব্যাপার না, একটা পরিচিতি, এই পরিচিতি হওয়ার জন্য এই যে বললাম যে একটা ক্লাব করা। আর যদি আমার ইয়ের জন্য কোনো আন্ডার গ্রাজুয়েট থাকা অবস্থায় গবেষণার সুযোগ আছে, সেখানে যদি আমি কোনো জায়গায় দুই একটা গবেষণা করতে পারি, এবং আন্ডার গ্রাজুয়েট থাকা অবস্থায় ফার্স্ট ইয়ারের দরকার নাই, শেষের দিকে 3-2 বা 4-1-4-2-তে একটা দুই একটা পাবলিকেশন করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার বিদেশি স্কলারশিপ পাওয়া সহজ হবে, বা ভাইবা বোর্ডেও তখনই ই হবে। আর যদি পাবলিকেশন অনেক হয়ে যায় তাহলে আবার সমস্যা, তখন বলে যে তুমি তো লেখাপড়া করে না, খালি পাবলিকেশন করতে কিছু, আর লেখাপড়ার ক্ষতি হবে। খুব বেশি পাবলিকেশনের দরকার নেই, দুই একটা পাবলিকেশন হলে যথেষ্ট। যদি কোয়ালিটি সম্পন্ন পাবলিকেশন করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের রেজাল্ট ভালো থাকে, পাবলিকেশন করা যায়, তাহলে যে কোনো জায়গাতেই টিচার বা ভালো চাকরি হওয়া যাইতে পারে। অনেকে মনে করছে যে বড় ইউনিভার্সিটিতে পড়লে খালি টিচার হওয়া যাবে, এটা ঠিক না। আমরা যেমন চিটাং গভর্নমেন্ট ভেটেনারি কলেজ বা সিলেট গভর্নমেন্ট ভেটেনারি কলেজে যারা ফার্স্ট ব্যাচ, তারা তো ইউনিভার্সিটি ছিল না, তারা ছিল কি কলেজে, কলেজের টিচাররা হয়েছে না, কলেজের ছাত্ররা। চিটাং এর দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ অনেক ছাত্র টিচার হয়ে গেছে। এখন যে হবিগঞ্জের যে ভাইস চ্যান্সেলর, সে তো চিটাং গভর্নমেন্ট ভেটেনারি কলেজের ছাত্র ছিল, ফার্স্ট ব্যাচের ছাত্র ছিল। আমার ছাত্র ছিল, আমি তার সুপারভাইজার ছিলাম। তো যার জন্য যাই হোক, এটা মনে করার কারণ নাই যে কম ভালো ইউনিভার্সিটি, অর্থাৎ ছোট ইউনিভার্সিটি থেকে ভালো করলে টিচার হওয়া যাবে না, এরকম মনে করার কারণ নাই। যখন টিচার নিবে, যদি আপনি ইউনিভার্সিটি আপনার রেজাল্ট যদি ভালো থাকে, মেধা ভালো থাকে, তাহলে তো আপনার একটা বড় স্কোপ থাকবে, তাই না? তো সেই হিসাবে এরকম মনে করার কোনো কারণ নেই, হীনমন্যতা
ভোগার কোনো কারণ নাই। যদি আমি রেগুলার পড়াশোনা করি, রেগুলার কাজ করি, টিচারদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখলে ভালো। পড়া যদি না বুঝতে পারি, এখন বোর্ডে পড়ায় এক টিচার, প্রশ্ন করে এক টিচার, খাতা দেখে আরেক টিচার, সেখানে যদি আমরা ভালো রেজাল্ট A+ পাইতে পারি, আর ইউনিভার্সিটিতে যে টিচার পড়ায় সেই টিচারই প্রশ্ন করে, সেই টিচারই খাতা দেখে, তাহলে তো ভালো করা আরো সহজ। একটা যেটা সমস্যা, আমরা এসে পড়ে আসছি বাংলা মিডিয়ামে, আর এখানে পড়তে হয় ইংলিশ মিডিয়াম, সবকিছু লেখাটাকা সব ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, স্যাররা কিন্তু কথা বাংলায় কিছু কিছু কথা বলেন, তবে বোর্ডে লেখেন সবই ইংলিশে। ঠিক আছে। তবে যদি বিদেশি ছাত্র থাকে তাহলে পুরো ক্লাসটাই ইংলিশে নেওয়া হয়, তবে মোটামুটি বাংলায় বুঝাই দেওয়া হয়। এটা একটা সমস্যা। তো সেজন্য আমাদের যদি আমরা ইংলিশটা একটু ভালো করে পড়ে আসতে পারি, ইংলিশে কথা বলা বা লেখা দক্ষতা যদি আমার আসতে পারে, যেটা ফার্স্ট ইয়ারে বেশিরভাগ ছেলেদের ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষায় যে সমস্যাগুলো হয়, তাতে ইংলিশ লিখতে পারে না। ইংলিশ লেখা দক্ষতা যদি আমরা বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি না যে ফার্স্ট ইয়ারে খুব একটা সমস্যা হবে। আর সবাই যে ফার্স্ট হইতে হবে নট নেসেসারি, আমার রেজাল্ট ভালো করতে হবে। আমি যদি ভালো বলতে পারি যে 3.75 বা তার উপরে যদি আমি রাখতে পারি, তাহলে যে কোনো জায়গায় আমি টিচার হোক বা গবেষক হোক, যে কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এভাবে যদি আমি পড়াশোনা করে যাই, রেগুলার পড়াশোনা করা যায়, তাহলে দেখা যাবে যে আমি ভালো রেজাল্ট করতে পারবো। আর ভালো রেজাল্ট ধরে রাখতে পারি, সেক্ষেত্রে আমার স্কলারশিপ বলেন বা ভালো কোনো জায়গায় চাকরি, খুব একটা সমস্যা হবে না। তো আশা করি আজকে এই পর্যন্তই থাকলো। এর মধ্যে যদি আমাদের রেজাল্ট হয়ে যায় তাহলে তো ভালো। আর সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যেটা বলতেছিলাম, যে এর আগে তো একজন কমেন্ট করছেন যে এই করার জন্য, আমাদের তো যে বললাম যাদের উচ্চ ভর্তি পরীক্ষা শেষের দিকে, রেজাল্ট শেষের দিকে, অনেকের সঙ্গে হয়তো আর যোগাযোগ হবে না, অনেকে হয়তো আমার এই ভিডিও আর দেখতে চাবে না, যাক অসুবিধা নেই, এটা না দেখতে চাইলে অসুবিধা নেই। কিন্তু আপনাদের কোনটা ভালো লাগছে, বা আদৌ এই ভিডিওগুলো যেগুলো আমরা তৈরি করছি, এটা আপনাদের কোনো উপকারে পৌঁছেছে কিনা, যদি কেউ মতামত দিয়ে জানান, চাইলে আমরা আগ্রহ প্রকাশ পাই। আর যদি কারো কোনো আগ্রহ মতামত না থাকে, তাহলে বোঝা যাবে লোক উপকার তো হয় নাই, চাইলে হয়তো আমরা আর ই করবো না। তবে এখানে আপনাদের যেটা বললাম, জানতে বায়োকেমিস্ট্রি কিছু ক্লাস আছে, ভিটামিন মিনারেল এক্সট্রাক্টেরও কিছু ক্লাস আছে, যদি কেউ আগ্রহী হন চাইলে দেখতে পারেন। সেটা আপনার পরবর্তী ক্লাসে বা অন্য জায়গায় কাজে লাগতে পারে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।